এবং শুভেচ্ছা নিন সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আসলে আবারও আলাপটি করতে হয়েছে যে ইউনূস সরকারকে আসলে বৈধ কিনা, এই প্রশ্নটা কিন্তু মোটা দাগে আছে। গত 10 মাস যাবত আমাদেরকে নানা রকম নয় ছয় বুঝিয়ে একটা গোজামেলের শাসনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমনকি বিগত আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যে পদত্যাগ করেননি, এটিও ইতিমধ্যেও প্রকাশিত। মহামান্য রাষ্ট্রপতির বয়ান থেকেই আমরা কয়েক মাস আগে জানতে পেরেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি। পদত্যাগ না করলে তাহলে তিনি বৈধ প্রধানমন্ত্রী। ঠিক তেমনি ভাবে নতুন করে উদয় হবার কারণ হচ্ছে, দুদিন আগে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি তালিকা প্রকাশ করেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে 626 জন বেসামরিক মানুষ, পুলিশ, রাজনীতিবিদ, বিচারপতি এবং বিভিন্ন পেশার 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। এই 626 জনের মধ্যে কয়েকজন সর্বোচ্চ আদালতের, এমনকি সর্বোচ্চ বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তিত্ব সেখানে আছেন। যেমন মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং মাননীয় আপিল বিভাগের মাননীয় বিচারপতি এনায়েতুর রহিম। এই যে 626 জনের যে তালিকাটা বেরিয়েছে, সেই 626 জনের তালিকার 17 নম্বরে মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পরিবার সহ সেখানে ছিলেন এবং 18 নম্বর তালিকায় মাননীয় বিচারপতি আপিল বিভাগ এনায়েতুর রহিম পরিবার সহ ক্যান্টনমেন্টে উপস্থিত ছিলেন। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথের ভিত্তি কি? এই শপথ, এটি তো সংবিধানে নেই। শপথের ভিত্তি হিসেবে একমাত্র একটি বিষয়কে সামনে আনা হয়েছে যে আমাদের মহান সংবিধানে সুপ্রিম কোর্টের একটি উপদেশমূলক এখতিয়ার আছে। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী, আমি সেটি একটু যদি আপনাদের পড়ে শোনাই এবং একই সাথে স্ক্রিনে দেখাই, যে সেখানে বলা হয়েছে, যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে, যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি এই প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন। এটি হচ্ছে সংবিধানের 106 অনুচ্ছেদ। ডক্টর ইউনূসের শপথ প্রসঙ্গে বলা হয় যে যেহেতু এটির কোনো আইনি ভিত্তি নেই, সংবিধানে এমন একটি বিধঘটে সরকারের কথা নেই, সেই হেতু এই যে 106 অনুচ্ছেদের ব্যবহার করে আপিল বিভাগের ফুল বেঞ্চের মতামত নেওয়া হয়েছে। এই মতামতের আলোকেই এই সরকারটি শপথ নিয়েছে। কিন্তু সামরিক বাহিনী আইএসপিআর দুদিন আগে যে তালিকা প্রকাশ করলো, সেখানে দেখা গেল যে চিফ জাস্টিস স্বয়ং সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। আপিল বিভাগের অন্যতম বিচারপতি, যিনি চেম্বার জজও ছিলেন, এনায়েতুর রহিম, তিনি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। তাহলে এই যে সুপ্রিম কোর্টের উপদেশটি কিভাবে নেওয়া হলো, কিসের প্রেক্ষিতে নেওয়া হলো? তারা তো ক্যান্টনমেন্টে আশ্রিত, তাদের কাছে গিয়ে কি স্বাক্ষর নেওয়া হয়েছিল? এটি একটা বড় প্রশ্ন। এটি আজকে শুধু আমি বা আমরা কেউ প্রশ্ন তুলছি না, এটি নিয়ে হাইকোর্টে একটি রিটও হয়েছিল। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ। তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে এরকম কোনো মতামত নেওয়া হয়নি এবং না নেওয়ার প্রেক্ষিতে এই সরকারের শপথটি বৈধ নয়। কিন্তু সুপ্রিম কোর্ট এই রিটটিকে খারিজ করে দিয়েছিল। আসলে এটি কি তাহলে সঠিক ছিল? এই রিটটা যে গ্রাউন্ডে করা হয়েছিল সেটি কি সঠিক ছিল? আজকে কিন্তু নতুন করে এই প্রশ্নটি সামনে আসছে যে আসলে কি আপিল বিভাগের বা সুপ্রিম কোর্টের যে উপদেশমূলক এখতিয়ার, সেই এখতিয়ারের আলোকে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়া হয়েছিল কিনা, কিংবা সেই মতামতটাকে জাল করা হয়েছে কিনা। মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং মাননীয়
বিচারপতি এনায়েতুর রহিমের স্বাক্ষর জাল করে একটি ভুয়া মতামত পেশ করা হয়েছিল কেন মহামান্য রাষ্ট্রপতির নিকট, এই প্রশ্নটি এখন মোটা দাগে দেখা দিয়েছে। আসলে শুরু থেকেই এই সরকারটি নিয়ে সন্দেহ, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, এই সরকারটি বৈধ নয়, এটি আরো জোরালো হচ্ছে। যে মুহূর্তে ডক্টর ইউনূস পদত্যাগ করে চলে যাবার ঘটনা ঘটাতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে এই আলোচনাগুলো আসছে। এখন যদি এটি হয় জাল, সুপ্রিম কোর্টের মতামত নেওয়াটা যদি হয় জাল, তাহলে কি হবে? সংবিধানের সাথে সংবিধান লঙ্ঘন করা, সংবিধান লঙ্ঘন করলে শাস্তি কি? রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন। আমরা সর্বোচ্চ শাস্তি বলতে কি বুঝি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। অর্থাৎ সংবিধান লঙ্ঘন করার দায়ে এই কর্মের সাথে যারা জড়িত তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তি হতে পারে। সেই জায়গায় আগামী দিনে কি হবে এটি বিবেচ্য বিষয়, যে আসলেই কি ডক্টর ইউনূসের সরকারটি বৈধ কিনা, এই প্রশ্নটি কিন্তু জোরালো ভাবে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ইতিহাসের একটা চমৎকার সময় পার করছে জামায়াত ইসলামী বাংলাদেশ। গত 10 মাসে এই দলটি রাষ্ট্র ক্ষমতায়, নিজেদের পুনর্বাসনে কিংবা রাজনীতি করার ক্ষেত্রে যে সুযোগ তারা পেয়েছে এবং তাদের জন্য আগামী রাজনীতিতে যে সম্ভাবনা তৈরি হয়েছে, এটি জামাত সৃষ্টি হওয়ার পর, অর্থাৎ সেই যে ব্রিটিশ ভারতে জামাত তৈরি হয়েছিল তখন থেকে আজ অবধি ভারতের জামাত, পাকিস্তানের জামাত কিংবা বাংলাদেশের জামাত, কোনো জামাতের জীবনে এমন বসন্ত আসেনি যে বসন্ত এই সময়তে আসছে। এখন জামাতের লোকদের সুসময় এতটা তুঙ্গে যে তারা এখন মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযোদ্ধাদের সাজেশন দিচ্ছে। তারা এখন রাজাকার, আলবদর, আশামস এইগুলোর ইতিহাস কেমন হবে, এগুলোর চরিত্র কেমন হবে, এই বিষয়ে তারা জাতিকে জ্ঞান দিচ্ছে। তারা বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের নতুন সংজ্ঞা, মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞা এবং সংবিধান নতুন করে রচনা, ছুঁড়ে ফেলে দেওয়া, সংবিধান সংশোধন ইত্যাদি সব ব্যাপারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এমন সুযোগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের অতীতে কখনো আসেনি এবং আগামীতে আসবে বলে মনে হচ্ছে না। ইতিমধ্যে জামাত নিজেরা যে সকল কথা বলেছে, যে সকল কাণ্ড করেছে এবং তাদের ইনফ্লুয়েন্সে অর্থাৎ প্রভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের দল এনসিপি, তারা যে সকল কথা বলেছে, কাজ করেছে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে, এই ধরনের কাজ স্বাধীন বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যারা ইতিপূর্বে রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং মোশতাক সহ, খন্দকার মোশতাক সহ, তারা কেউ কখনো সাহসী পায়নি। জাতীয় পতাকা নিয়ে কিছু বলেছে কিনা আমি বলতে পারবো না, তবে জাতীয় সঙ্গীত পাল্টে ফেলতে হবে, এটা কোনো জাতীয় সঙ্গীতই না। এই কথা বলেন তো, এরশাদ যখন ক্ষমতায় এসেছিল তিনি বলতে পারতেন? জিয়াউর রহমান বলতে পারতেন? বিএনপি বলতে পারে একবার এখনো, কিংবা আওয়ামী লীগ? কিন্তু জামাত, তারা যারা সঙ্গী সাথী রয়েছেন, তারা সেই কথা বলে দিদা আসছে, মানে একটা জনমত তৈরি করার চেষ্টা করছে। তারপরে অতীতের যত ইতিহাস, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত ইতিহাস রয়েছে, সব ইতিহাস জাস্ট রিসেট করতে হবে, বাদ, নতুন করে শুরু করেন, ফ্যাক্টরি সেট দিয়ে দেন। এবং ফ্যাক্টরি সেট যদি দিয়ে দেন, তাহলে আমাদের এই ফ্যাক্টরি সেট আপের কথা তারা বলছে 1947 থেকে, দেশ ভাগের পর থেকে যে ইতিহাস, সেই ইতিহাস সামনে আনেন। তাহলে সেই ইতিহাস হলে জাতির পিতা কে হবে? কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। 47 সনে দেশ বিভাগের তার যে ভূমিকা সেখানে আসবে। তারপর কাজী আব্দুল ওয়াদুদ, আবুল হাসিম, তাদের নাম আসবে, শের বাংলা ফজলুল হকের নাম আসবে, আরও কত কি। তারপরে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাস যদি আপনি একটা বিচ্ছিন্নবাদী আন্দোলন হিসাবে আপনি অভিহিত করেন, ভারতের প্ররোচনায় এটি চাপিয়ে দেওয়া যুদ্ধ, যে যুদ্ধে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি আর ভারত আমাদের
সব কিছু নিয়ে গেছে। এই যে ন্যারেটিভগুলো যেভাবে আলোচনা হচ্ছে এই সময়টিতে, এবং কোথাও নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে এবং বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে শুরু করে সব জায়গাতে যেভাবে জামাতের লোকজন প্রভুত্ব করছে, রাজত্ব করছে, এটি এই বাংলায় কখনো হয়নি। সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইস্টাবলিশমেন্ট বিরোধী হয়েছে। বিএনপির সময় ছাত্রলীগ ভালো করেছে, আওয়ামী লীগের সময় ছাত্রদল ভালো করেছে, এরশাদের সময় ছাত্রদল ছাত্রলীগ ওখানে শক্তিশালী ছিল। এই প্রথম রাষ্ট্র ক্ষমতায় জামাত, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের কর্তৃত্বে সবকিছু হচ্ছে। তো এটা শুধুমাত্র শেখ হাসিনার জামানাতে শেষের দিকে সম্ভব ছিল। অর্থাৎ তিনি পুরো ক্ষমতাটা কেমনভাবে কবজা করে নিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, জগন্নাথের ভাইস চ্যান্সেলর, তারপরে সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, এরপরে ছাত্রলীগের প্রধান, যুবলীগের প্রধান, সবাই একসাথে যেভাবে জয় বাংলা বলতে পারতেন একই মঞ্চে উঠে, কারো লজ্জা ছিল না, শরম ছিল না, সবাই এক মঞ্চে উঠে জয় বাংলা, জয় শেখ হাসিনা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ঠিক এখন দেখবেন হাতে গোনা দুই একজন, তাও পারবেন কিনা বলতে পারি না, তারা সবাই ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো এই সমস্ত বিষয় এক টেবিলে বসে খেতে খেতে, গান গাইতে গাইতে, আলোচনা করতে করতে বলতে তাদের কোনো অসুবিধা হবে না। গত 10 মাসে এই যে একটা রসায়ন, সেই রসায়নের ফলে কোনটা জামাত আর কোনটা সরকার, কোনটা জামাতের আমির বা আমিরে জামাত আর কোনটা ডক্টর মোহাম্মদ ইউনূস, কোনটা আসিফ নজরুল আর কোনটা সেই জামাতের যে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের কিংবা গোলাম পারওয়ার, এগুলো আলাদা করা যাচ্ছে না। কোনটা এনসিপি আর কোনটা জামাত, কোনটা নাহিদ, কোনটা ডক্টর মাসুদ, এসব কোনো কিছু আলাদা করা যাচ্ছে না। সব কিছুতেই আমরা জামাতকে দেখতে পাচ্ছি। জামাতের কথায় বৈঠক হয়, জামাতের কথায় বৈঠক ক্যান্সেল হয়, জামাতের কথায় বিএনপির ভাগ্য নির্ধারিত হয়, জামাতের কথায় বিএনপি সরকার থেকে দূরে চলে যায়। এইরকম যখন গত 10 মাস ধরে সব কিছু চলছে, তখন বিএনপি সারা শরীরে বেদনা, মনে বেদনা, কষ্ট, সব কিছু মানে গিজ 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 করছে। বিএনপি বলতে গেলে নিজের হাত নিজে কামড়াচ্ছে, নিজের শরীর, নিজের চুলকি একদম রক্তাক্ত করে ফেলছে। এও কি সম্ভব যে জামাতকে আমরা মনে করতাম আমাদের তাবেদার, আমরা তাদেরকে বাঁচিয়ে রেখেছি, আমরা তাদেরকে রাজনীতি করার অধিকার দিয়েছি। দিল্লি যেভাবে শেখ হাসিনাকে খোঁটা দিয়ে কথা বলে, বিএনপির একেবারে রাস্তার একজন লোক জামাতের আমিরকে খোঁটা দিয়ে কথা বলতে ওইরকম স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সেই জামাত যদি এখন বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে, বিএনপি ইলেকশনে আসবে কি আসবে না, ক্ষমতায় যাবে কি যাবে না, কোন পদটা বিএনপি পাবে, কোনটা বিএনপিকে দিলে এই মুহূর্তে সরকারের জন্য ভালো হবে, এই বিষয়গুলো যখন জামাতের তরফ থেকে সাজেশনগুলো আসে এবং ওইভাবে পরিচালিত হয়, ইলেকশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে শেষে যাকে বলা হয় পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে সচিবালয়, ক্ষমতার সকল জায়গাগুলোতে বিএনপির যে একসাথে আধিপত্য থাকার দরকার ছিল বা তারা যেটা আশা করেছিল, সেটা তারা মনে করছে যে কোন ফাঁকে এগুলোতে জামাতি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে, তা বিএনপি যখন টের পেল, তখন হাই হোসেন হাই হোসেন, ইয়া ইনকলাবু এগুলো বলা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। ঠিক সেই সময়টিতে বিএনপি যখন বুক চাপড়াচ্ছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান সাহেবের মধ্যে একটা অলৌকিক বৈঠক হয়ে গেল। সবাই বলছে যে এটাও জামাতের প্রভাবে হয়েছে, জামাতের পলিসিতে হয়েছে, জামাতের বুদ্ধিতে হয়েছে, এবং এই কাজটি করে রাজনীতির অঙ্গনে একটা ঢেউ তোলা, একটা ওয়েভ তৈরি করা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছুদিনের জন্য একটা ব্রিদিং স্পেস দেওয়া এবং সমাজে একটা কৃত্রিম অভিমান তৈরি করা রাজনীতির অঙ্গনে, সবই জামাতের বুদ্ধিতে হয়েছে বলা বলি করছে। সত্য এবং মিথ্যা আগামীতে জানা যাবে, কিন্তু বাস্তবতা হলো যে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেগোসিয়েশন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান সাহেবের যে বৈঠক, এই বৈঠকের পরে বাংলাদেশে এনসিপি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের দল এবং এনসিপির মুরব্বী জামাত এবং জামাতের মুরব্বী আমিরে জামাত,
সবাই মিলে অভিমান করেছে, রাগান্বিত হয়েছে, সরকার থেকে দূরে সরে চলে যাচ্ছে বা সরকারকে একটা চাপের মধ্যে রাখতে চাচ্ছে। আসলে কোনটা আমরা এখন বুঝতে পারছি না। বাস্তবতা আমরা দেখলাম যে এনসিপি এবং জামাত নজিরবিহীনভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেবের যে বৈঠক, সেই বৈঠকের বিরোধিতা করছে। সেখানে যৌথ যে বিবৃতি দেওয়া হয়েছে সেটাকে প্রকাশ্যে নিন্দা জানাচ্ছে। তারা বলছে যে বৈঠক হতে পারে, লন্ডনের সাথে তারেক রহমান সাহেবের বৈঠক হতে পারে, কিন্তু তাই বলে একসাথে একেবারে পাশাপাশি বসে বিবৃতি দিতে হবে, যৌথ বিবৃতি দিতে হবে, এটা তারা মেনে নিতে পারছে না। তো এটা কি তাদের মনের কথা, অন্তরের কথা, ভাবের কথা, নাকি সাজানো নাটক? এটি সময় হলে দেখা যাবে। কিন্তু আলটিমেটলি সমস্যা হয়ে গেছে। সেই সমস্যাটা হলো তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, এই প্রতিক্রিয়ার ফলে ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে যে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলগুলো একত্রে বসতো, সেই একত্রে বসার পরিবেশটা নষ্ট হয়ে গেছে। বিদেশ থেকে আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূস যে বৈঠক ডেকেছেন, ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে জামাত প্রথম দিনে যায়নি। দ্বিতীয় দিনে জামাত যখন গিয়েছে তখন সেখানে রীতিমতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এবং সেই অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে যেটা আমরা শুনলাম যে বিশেষ করে বাম ঘরানার রাজনৈতিক দল এবং জামাতের মধ্যে সেখানে বর্ষা হয়েছে। অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যে যাকে বলা হয় রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। জামাতকে কেন এত প্রিভিলেজ দেওয়া হচ্ছে, এগুলো বিষয়াদি নিয়ে। অন্যদিকে জামাতের বি টিম এবং সি টিম হিসেবে যে সকল ছোট ছোট রাজনৈতিক দল বিএনপির সঙ্গে মিশে ছিল, জাস্ট অনেকটা মোসাদের এজেন্ট হিসেবে এখন ইরানের সাথে যারা মিশে আছে, অনেকটা রয়ের এজেন্ট হিসেবে যারা বিএনপির মধ্যে মিশে আছে, তো এরকম জামাতের কিছু এজেন্ট আছে যারা বিএনপির মধ্যে মিশে আছে, একেবারে সরাসরি যারা বিএনপির নেতা, আবার অনেকে ছোট ছোট রাজনৈতিক দলের নেতা, কিন্তু তারা বিএনপির সঙ্গে বন্ধুত্ব করছে, কিন্তু মূলত তারা ছিল জামাতের এজেন্ট, মানে ছিলে না, মানে এখনও আছে। এখানে অনেকে দেখি যে একটা কথা ব্যবহার করা, আদতে, আদতে শব্দটা ব্যবহার করে, এটাকে অনেকে মনে করে আসলে, মানে অরিজিনালি। আদতে শব্দটা আসলে অরিজিনালি নয়, আদতে হলো পাস্ট টেন্স, মানে আদিকালে, আগে ছিল, এটাকে বলা হয় আদতে। কিন্তু আমি দেখলাম যে ইভেন কলকাতাতেও যারা ব্যবহার করে এই আদতে শব্দটি, আমাদের যারা ইউটিউব করে কন্টেন্ট করে, তারা নিজেদেরকে একটু যাকে বলা হয় বাংলা ভাষায় পণ্ডিত, কিংবা নিজেদের যে শব্দমালা রয়েছে সেটাকে আর একটু অলংকার সজ্জিত করার জন্য তারা আদতে শব্দটি ব্যবহার করে। এমনকি অনেক পত্রপত্রে, কিন্তু ডিকশনারিটা খুলে কেউ দেখে না যে আদতে শব্দটার অর্থ কী। আদতে মানে আদিকালে, আগের দিনে। তো এখানে যদি বলা হয় আদতে জামাতের এজেন্ট, মানে একসময় জামাতের এজেন্ট ছিল, এখন নেই, এরকম। কিন্তু সেটা না, অরিজিনালি মানে আসলেই তারা জামাতের এজেন্ট। এখন তারা জামাতের এজেন্ট আছে, কিন্তু ভুল পাল্টে ইরানের এজেন্ট হয়ে, মানে মোসাদের পরিবর্তে ইরানের এজেন্ট হয়ে যেভাবে ইরানের সর্বনাশ ঘটছে, এইভাবে বিএনপির মধ্যে যারা সর্বনাশ ঘটাচ্ছিল তারা এই লন্ডন বৈঠকের পরে অনেকেই তাদের মুখোশ খুলে ফেলেছে, এবং তারা মুখোশ খুলে কেউ সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে চলে গেছে, কেউ এনসিপিকে শক্তিশালী করার চেষ্টা করছে, কেউ আবার তাদের পুরনো যে জায়গা আদিকাল সে জামাতের ফিরে আসার চেষ্টা করছে। তো এই যে একটি অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে আমরা যেটা শুনেছি যে জামাতের আমির বা আমিরে জামাত তিনি অভিমান করেছেন, রাগ করেছেন, এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সরকারের সর্বোচ্চ স্তর থেকে ফোন করা হয়েছে। তিনি সেই ফোনে কি বলেছেন, কতটা আশ্বস্ত হয়েছেন, এবং সরকারের প্রতি জামাতের যে সহযোগিতার মনোভাব, সহযোগিতার যে হাত, সেটি কি আগের মতো প্রসারিত থাকবে না সংকুচিত থাকবে, এটা সময় আসলেই দেখা যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।